আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা মডেল 1 এর এক কথায় উত্তর যে 10টি প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করব। এখানে দেখতে পাচ্ছ 16 থেকে 25 পর্যন্ত আছে। পূর্বের ভিডিওতে আমরা 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ গুলো সলভ করেছিলাম। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা। 16 নম্বর কি বলা হয়েছে পড়া যাক। 5x - 10y = 6, x - 2y = 4। সমীকরণ জোটের লেখচিত্র কেমন হবে? দুইটা সমীকরণ দেওয়া আছে, লেখচিত্র কেমন হবে সেটা আমাদের বলতে হবে। লেখচিত্র অঙ্কন করার কোনো প্রয়োজন নেই, আমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা ছক রয়েছে। তো এই ছকটা নিশ্চয়ই মনে আছে, ছক 5.4। এটা থেকেই আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের তুলনা করে সেটার লেখচিত্রের সমীকরণের অবস্থান কেমন হবে, তারপর বীজগাণিতিক সিদ্ধান্ত কেমন, অর্থাৎ সমাধান আছে কিনা, অসংখ্য সমাধান আছে কিনা, সমাধান একদম নেই কিনা, সেগুলো জানতে পারি আমরা। তো এই ছকটি খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে যাবা, পরীক্ষার এখান থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবা। তো এখন কি করতে হবে দেখো, 16 নম্বরের উত্তর হচ্ছে সমান্তরাল সরলরেখা হবে। ডিরেক্ট আমি বলে দিলাম, এখন ব্যাখ্যাটা দেখো। সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত হচ্ছে a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2 হবে। তো এখন তুমি বলতে পারো এই যে a b c এগুলো আবার কি। এখানে খেয়াল করো, প্রথম সমীকরণের x এর সহগ এইটা হচ্ছে a1, আর দ্বিতীয় সমীকরণের x এর সহগ কিছু নেই, তার মানে 1 গুণ অবস্থা আছে, এটা হচ্ছে a2। তাহলে a1/a2 করব। এখানে 5 আছে আর এখানে 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি 5/1 সমান। তারপর b1/b2 করে দেখব। প্রথম সমীকরণের y এর সহগ -10, এটা হচ্ছে b1। দ্বিতীয় সমীকরণের y এর সহগ -2, এটা হচ্ছে b2। তাহলে b1/b2 করব। -10 - 2, খেয়াল করো, -10/-2 নট ইকুয়াল c1/c2 করতে হবে। এখানে খেয়াল করো, c1 হচ্ছে 6 আর c2 হচ্ছে 4, তো 6/4। এখন দেখো 5/1 মানে হচ্ছে 5, তারপর হচ্ছে এখানে দেখো মাইনাস আর মাইনাস কেটে যায়, 2 দিয়ে যদি 10 কে কাটো তাহলে 5 হবে। তাহলে তো হয়ে গেল, তাই না? এই দুটো সমান। আর এখানে যদি কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 3/2। তাহলে এই দুটো পরস্পরের সমান, কিন্তু 3/2 এগুলো কারোর সাথে সমান নয়। কোন শর্তটা আমাদের মানতেছে? এই যে এই শর্তটা আমাদের মানতেছে। এরকম যদি শর্ত মানে তাহলে কি হবে? সরলরেখা কি হবে? পরস্পর সমান্তরাল হবে। আর যদি তোমাকে বলে যে কোনো সমাধান আছে কিনা, এরকম থাকলে কোনো সাধারণ সমাধান নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছ 16 নম্বর। এবার 17 নম্বর দেখো, x + 35 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা জানি দুটি কোণের যোগফল পরস্পর 180 ডিগ্রি হলে সেগুলো কি হয়? পরস্পরের সম্পূরক কোণ হয়। তাহলে এখানে আমাদের একটা কোণ দেওয়া আছে, আর একটা কোণ যোগ করে 180 ডিগ্রি হতে হবে, আর একটা কোণ আমাদের দেওয়া নেই। তো আমরা কি করে নেব? ধরে নেব। এখানে খেয়াল করো, ব্যাখ্যাটা দেখলেই বুঝতে পারবে। তো একটি কোণ দেওয়া আছে হচ্ছে x + 35, আর একটা কোণ যেটা যোগ করলে 180 ডিগ্রি হবে সেটা আমরা y ধরে নিলাম, যোগ করলাম, সমান 180 ডিগ্রি দিলাম। এখান থেকে আমাদের y এর মানটা বের করতে হবে। তো y রেখে আমাদের এই যে x + 35, এটা x প্লাস ছিল, ডান পাশে গেলে মাইনাস হলো, 35 প্লাস ছিল, ডান পাশে গেলে মাইনাস হলো। y সমান 180 থেকে 35 বাদ দিলে হবে 145, তারপর মাইনাস x। তো এটাই হচ্ছে উত্তর, 145 - x। এবার 18 নম্বর দেখো, ar + ar³ + ar5 ... ধারাটির n-তম পদ কত? তো এটা হচ্ছে গুণোত্তর ধারা, কেননা যে কোনো পদকে তার সাধারণ অনুপাত দিয়ে গুণ করলে তার পরের পদ পাওয়া যাবে। এটার উত্তরটা দেখে নাও। উত্তর আমি আগেই দিয়ে রেখেছি, ব্যাখ্যাটা দেখলে আরো ক্লিয়ার হবে তোমাদের। এরকম দেওয়া ছিল, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ। প্রথম পদকে আমরা a দিয়ে প্রকাশ করি, তো a সমান এই যে পুরোটা লিখে নিয়েছি।
তারপর সাধারণ অনুপাত, এটা আর দিয়ে প্রকাশ করা হয়। আর সমান কিভাবে বের করব? সাধারণ অনুপাত যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে। তো ধরো এই যে এই পদকে তার আগের পদ এ আর দিয়ে ভাগ করলাম, এ আর কিউব বাই এ আর। তো এটা কেটে গেলে আর দিয়ে যদি আর কিউবকে ভাগ করা যায় আর স্কোয়ার থাকে, আর স্কোয়ার আমরা লিখেছি। এখন গুণোত্তর ধারার এনতম পদের সূত্রের মধ্যে এই যে এ এর মান আর এর মান বসালেই হয়ে যাবে। এখানে আমাদের এনতম পদ বের করতে বলছে। তাহলে গুণোত্তর ধারার এনতম পদের সূত্র এ আর তার পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে খেয়াল করো এ এর মান কত ছিল? এ আর। তো এ এর মান আমরা এ আর এখানে বসিয়ে দিলাম, গুণ তারপর আর এর মান কত দেওয়া আছে? আর এর মান আর স্কোয়ার। তো এই যে আর এর জায়গায় আমরা আর স্কোয়ার দিয়েছি, দেওয়ার পর তার পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়েছি। এখন দেখো এই যে এ আর এখানে যা আছে তাই ইনটু এই যে আর এর ওপর স্কোয়ার, তার উপরে এন মাইনাস ওয়ান আছে। তো এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এম এন হয়। এই সূত্র অনুযায়ী এই 2 এর সাথে n গুণ হবে, তো r এর পাওয়ার 2n হলো। তারপর 2 এর সাথে মাইনাস 1 গুণ হবে, কি হবে? মাইনাস 2 হবে। এখন এখানে r এর উপর একটা কিন্তু 1 আছে, কোনো কিছুর পাওয়ার না থাকলে সেটা 1 বিবেচনা করতে হয়। তাহলে এ যা আছে তাই নামানো হলো, এখানে ভিত্তি r, এখানে ভিত্তি r, ভিত্তি একই হলে একটা ভিত্তি আমরা লিখে নিতে পারি, ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে 1 তারপর যোগ এই যে এই পাওয়ারগুলো যোগ করে দিলাম, ঠিক আছে? এখানে এ যা আছে তাই আর টু দি পাওয়ার এখানে 2n যা আছে তাই নামানো হলো। তারপর এখানে মাইনাস 2 আছে, সামনে আছে প্লাস 1, মাইনাস 2 প্লাস 1 এইটা করলে হবে মাইনাস 1। তো দেখতে পাচ্ছ মাইনাস 1, এটাই হচ্ছে উত্তর। এবার তারপরের প্রশ্ন দেখো 19 নম্বর। 7x - 2 - 3x² = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? এখানে খেয়াল করো, উত্তর আমরা আগেই লিখে নিয়েছি, বাস্তব, মূলদ ও অসমান। এটা কেন হলো সেটার ব্যাখ্যাও দেখো এখানে। তো যেটা ছিল সেটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি, এই ফরম্যাটে নিয়ে আসবো ax² প্লাস bx প্লাস c = 0। তো x² কোথায়? এই যে -3x², এটা সামনে নিলাম। তারপর হচ্ছে তারপর কি ছিল? bx। তাহলে এই যে 7x আমরা ভেতরে নিলাম, তারপর এখানে -2 এটা শেষে নিলাম এই আকারে, হ্যাঁ, সমান 0। তো নিচে আমরা লিখে দিয়েছি x² প্লাস bx প্লাস c, এটা কেটে গেল। আচ্ছা, তাহলে a মানে হচ্ছে -3, তাই না? a মানে হচ্ছে -3, b মানে হচ্ছে 7, c মানে হচ্ছে -2। নিশ্চয়ক বের করতে হবে আমাদের। নিশ্চয়ক বের করতে পারলেই আমরা বলতে পারবো মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে। তোমরা বইয়ের এই ছকটি মুখস্থ করে নিও, ঠিক আছে? নিশ্চয়ক মানে এই যে b² - 4ac এর মান বের করব, এটা বের করলে বুঝতে পারবো কি হবে। তাহলে b² - 4ac এর মান আমরা বের করব কিভাবে? b এর মান কত? 7, তো 7 এর উপর স্কয়ার মাইনাস এই যে এই 4টা এখানে নামানো হলো 4, এর মান কত? -3। তো দেখতে পাচ্ছ এখানে -3 গুণ করা হয়েছে, ইনটু c এর মান কত? -2, দেখতে পাচ্ছ এখানে -2 গুণ করা হয়েছে। 7 স্কয়ার মানে 7 7 49, তারপর এখানে মাইনাস কয়টা আছে? একটা, দুইটা, তিনটা মাইনাস গুণ, বিজোড় মাইনাস গুণ হলে মাইনাসই বসে। 3 4 12, 12 2 24, 49 বিয়োগ 24 হচ্ছে 25। 25 কি পূর্ণবর্গ সংখ্যা না? 25 কে কিভাবে লেখা যায়? 5² লেখা যায়। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নিশ্চয়কের মান অর্থাৎ b² - 4ac এর মান 0 এর চাইতে বড় এবং পূর্ণ সংখ্যা। দেখো এই যে দেখো 0 এর চাইতে বড়, 25 কি 0 এর চাইতে বড় না? এবং পূর্ণ সংখ্যা হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমরা সেটি লিখে নিয়েছি উপরে। এবার তারপর একটা দেখো 20 নম্বর। লগ ভিত্তি 5 আর্গুমেন্ট দেওয়া আছে 125 প্লাস লগ ভিত্তি ই আর্গুমেন্ট দেওয়া আছে √e ইকুয়াল হোয়াট দেওয়া আছে, অর্থাৎ কত হবে। উত্তরটা আমরা উপরে লিখে দিয়েছি, এখন হলো কিভাবে সেটা দেখো। লগ এখানে অঙ্ক যেটা ছিল সেটা আমরা উঠিয়ে নিয়েছি। লগ 5 ভিত্তিক এই যে 125 কে আমরা এভাবে লিখতে পারি না? ভিত্তি যেহেতু 5 আছে তাহলে 125 সমান আমরা এভাবে লিখতে পারি
5 × 5 × 5 মানে হচ্ছে 5 কিউব লেখা হয়েছে, প্লাস লগ ভিত্তি ই, আর্গুমেন্ট কি আছে, রুট ই। তাহলে রুট ই কে আমরা এভাবে লিখতে পারি না, e⁻½ রুটের মান কত, হাফ না? তাহলে ই এর উপরের ডান কোনায় হাফ লিখতে পারি। তাহলে লগ ই ভিত্তিক আর্গুমেন্ট e⁻½ এখন একটা কাজ করা যায়, আর্গুমেন্টের পাওয়ার সামনে নিয়ে আসা যায়। ঠিক আছে, এই যে 3 সামনে নিয়ে আসলাম, লগ ভিত্তি 5 আর্গুমেন্ট 5 প্লাস এই যে হাফ সামনে নিয়ে আসা যায়, লগ ভিত্তি ই আর্গুমেন্ট ই। তাহলে লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সমান হলে আমরা 1 লিখতে পারি, তাই না? তাহলে এখানে এটা সমান 1, তার সাথে 3 গুণ করো, 3 × 3 প্লাস এইটা সমান 1, 1 এর সাথে হাফ গুণ করো, হাফ। তাহলে 3 এর সাথে হাফ যোগ করো, 7/2 বা 3.5। এটাই হচ্ছে 20 এর উত্তর। এবার 21 দেখো, সি এর মান কত, অর্থাৎ এই যে উচ্চতাটা বের করতে হবে আমাদের। তো এখানে দেখো 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটাও কত হবে, 60 ডিগ্রি হবে। তো এইভাবে আমরা এই কাজটা করব। আর আমাদের এই যে সিডি দেওয়া আছে 7 সেন্টিমিটার, অর্থাৎ অতিভুজ দেওয়া আছে, আর আমাদের উচ্চতা বের করতে হবে। অতিভুজ আর উচ্চতার মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের। অতিভুজ আর উচ্চতার মধ্যে সম্পর্ক কার, সাইনের। তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি হবে। অতিভুজ 7, উচ্চতা হচ্ছে, উচ্চতা বা লম্ব হচ্ছে এইচ। তাহলে আমি আবারও বলি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে কি লিখতে পারি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। থিটা মানে এখানে এই যে 60 ডিগ্রি। লম্ব হচ্ছে এইচ, যেটা আমরা ধরে নিয়েছি, আর অতিভুজ হচ্ছে 7। সাইন 60 ডিগ্রির মান √3/2 সমান h/7। কোণাগুণি গুণ করো, এই কোণা গুণ করলে 2h হবে, আর এক কোণা গুণ করে আরেক পাশে রাখো, 7√3 হবে। এইচ এর মান বের করব, 2 গুণ অবস্থায় আছে, ডান পাশে ভাগ হবে, এখানে শুধু এইচ থাকবে, 2 ডান পাশে ভাগ হবে, অর্থাৎ 7√3/2 হবে। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝে গিয়েছো। তারপরের প্রশ্ন 22 নম্বর, 405 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত ডিগ্রি? তো রেফারেন্স কোণ সম্বন্ধে যদি পড়তে চাও, তাহলে বইয়ের 10.1 এই টপিকটা পড়ে নিতে পারো, তাহলে ভালো হবে তোমাদের। এখানে খেয়াল করো, রেফারেন্স কোণ কি তোমাদের প্রশ্নে আসতে পারে, এটা মুখস্থ করে নেবা, বইয়েরটা মুখস্থ করে নেবা, আমি এটা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। কোনো কোণকে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপলে যে সবচেয়ে ছোট ধনাত্মক কোণ পাওয়া যায় তাকে সেই কোণের রেফারেন্স কোণ বলে। এখন 405 ডিগ্রি কোণের জন্য কেমন হবে, একটি পূর্ণবৃত্ত 360 ডিগ্রি হবে। তারপর যেহেতু 405 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, 360 প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ 405 ডিগ্রি কোণ একবার পূর্ণবৃত্ত ঘুরে আরও 45 ডিগ্রি এগিয়ে গেছে। সুতরাং 405 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পরের কাজটা দেখো, 23 নম্বর, ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে, এটা তোমরা ডিরেক্ট মুখস্থ করে নেবা। এবার 24 নম্বর দেখো, 0.23 উপরে দেখো পৌনঃপুনিক চিহ্ন আছে। ঠিক আছে, পৌনঃপুনিক চিহ্ন আছে, 0.23 তার উপর পৌনঃপুনিক, এটার অর্থ হচ্ছে 0.23 পুনরাবৃত্তি হতে থাকবে। ঠিক আছে, এরকম হতে থাকবে। এইটাকে গুণোত্তর ধারায় প্রকাশ করলে সাধারণ অনুপাত কত হবে? তো এরকম অঙ্ক তোমাদের নতুন লাগতে পারে, এখানে খেয়াল করো। তো গুণোত্তর ধারা তোমরা কিভাবে তৈরি করবা? তো প্রথমে এটা তোমাদের প্রশ্ন, তো এটা লিখতে হবে পৌনঃপুনিক ছাড়া, এটা হচ্ছে ধারাটির প্রথম পদ, তারপর প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর যতগুলোর ওপর পৌনঃপুনিক ততগুলো শূন্য দিবা। কয়টার উপর ছিল পৌনঃপুনিক? 2টা, তাহলে 0 পয়েন্ট দেওয়ার পর 2টা শূন্য দিবা। তারপর কি ছিল, পৌনঃপুনিক ছাড়া 23 ছিল, দিয়ে দিবা এখানে। তারপর প্লাস, পরের পদ তোমরা কিভাবে তৈরি করবা? পরের পদ এভাবে তৈরি করবা, আগে কয়টা শূন্য ইউজ করছো? 2টা, এবার কয়টা দিতে হবে? 4টা দিতে হবে, 2টা 4টা। তারপর পৌনঃপুনিক বাদে 23 ছিল, সেটা দিলাম, তারপর প্লাস।
আগে 4টা শূন্য ইউজ করছি, এবার আরও 2টো শূন্য বাড়িয়ে দেব, অর্থাৎ এখানে 2টো শূন্য বেড়ে গেছে, এখানে 2টা, এখানে আরও 2টা, ঠিক আছে? তাহলে এখানে হবে 6টা শূন্য, তারপর 2 3 প্লাস ডট 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 এরকম চলতে থাকবে। তো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত তোমরা কিভাবে বের করবা? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে। ধরো এই যে দ্বিতীয় পদ, এইটাকে তার আগের পদ এটা দিয়ে ভাগ করব। তো এটা যদি ভাগ করো, দেখো এই তো আমি এখানে ভাগ করছি, 0.01 আসছে, 0.01। তো এটাই হচ্ছে 24-এর উত্তর। এবার 25 নম্বর দেখো, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, প্লাস মাইনাস এরকম, পরিসর করতে হবে। পরিসর মানে কি? সর্বোচ্চ মান থেকে আমাদের সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 16 আর সর্বনিম্ন মান হচ্ছে এখানে -25। তাহলে কি করতে হবে? 16 থেকে আমাদের বিয়োগ করতে হবে -25-এর। মাইনাস আর মাইনাস যোগ করলে হবে প্লাস। তাহলে কি হলো? 16 যোগ 25 হলো, অর্থাৎ 41 উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝে গিয়েছো। আমরা পরবর্তী ভিডিওতে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আলোচনা করব।